এখন মানুষ খুব একাকী, তাকে চাকরি করতে যেতে হবে, সংসারটা একজন স্ত্রী সামলায়, উনি ফিল করছেন একটা প্রবলেম তৈরি হতে চলেছে বলেই উনি আমার কাছে এসেছেন এটার রেজাল্ট কি এবং এটাকে কি করে ভালো করা যায়। একটা উইকেট যাচ্ছে না, তখন যিনি বল করছেন তার মনের উপর হেড পড়ছে, সে তখন ভুল পারফর্ম করে ফেলবে। নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার অনলাইন এবং রয়েছেন ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমি সুজয় নীল এবং আমাদের সঙ্গে প্রতিদিনের মতোই রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনি তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন বা করে চলেছেন। একটা বিষয় নিয়ে খুব কৌতূহল হচ্ছে যে গুড টাইম বা ব্যাড টাইম একটা মানুষ তো সবসময় বুঝতে পারে না, তো আপনারা কি বুঝতে পারেন কোনোভাবে বিভিন্ন রকম আপনাদের যে সমস্ত কায়দা রয়েছে সেগুলো দিয়ে, বা যদি ধরুন জানতে পারলেনই বা তাতে আমাদের সত্যি সত্যি কোনো উপকার হতে পারে? প্রথমত বলি যে গুড টাইম এবং ব্যাড টাইম মোটামুটি 60 to 70% আগে থেকে আন্দাজ করা যায়। আচ্ছা, আগে থেকে আন্দাজ করা যায়। এবার বাকি কেন বললাম না সেটা ব্যাখ্যা পরে বলছি। এবং এটা আগে থেকে জেনে আমার লাভই বা কী হবে, এর জন্য আমাকে একটা ছোট্ট উদাহরণ দিতে হবে। আমার চেম্বার রিসেন্টলি বর্ধমানের চেম্বারে একজন ভদ্রলোক এসেছিলেন, তার আমি হরস্কোপ রিড করলাম। বেসিক্যালি হরস্কোপে আমাদের কাছে কারা আসেন, অন্তত আমার কাছে কারা আসেন, আমার কাছে মেনলি 26 থেকে 50 এই ইয়ার্সের মানুষেরা বেশি করে আসেন। ম্যাক্সিমাম আমি চুজ করে দেখেছি, যে কারণে এবং এটা আমার শ্যুটও করে বলে আমি সেই সমস্ত বিষয়গুলোই বেশি আলোচনা করি যেগুলো আমার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে এবং তারা বেশি করে আসছেন। আমার কাছে 12-13 বছরের বাচ্চারাও আসেন তাদের পিতামাতার সঙ্গে, কিন্তু বেশি থাকছে 26 to 50। তো মাঝ বয়সী একজন ভদ্রলোক, তার বয়স হয়তো আনুমানিক 44-45 আশপাশ হবে। আমি ওনার হরস্কোপ রিড করলাম। হরস্কোপে আমার কাছে কারা আসেন, প্রথমত আসেন যারা আর্থিক দিক থেকে খারাপ আছেন বা যারা বেশি ডিজার্ভ করেন কিন্তু পাচ্ছেন না। কী করে সেটাকে পাওয়ানো যায়, পাওয়ানোর কোনো উপায় আছে কি? আচ্ছা, এটা এক নম্বর। 2 নম্বর, যদি আমি কোনো একটা সোর্স অফ ইনকাম তৈরি করি, সেটা কার মাধ্যমে? সেটা চাকরির মাধ্যমে, কোনো পেশা বা প্রফেশনের মাধ্যমে, না ব্যবসার মাধ্যমে, বা এর মধ্যে যে কোনো দুটোকে আমি তুলে নিলাম। চাকরি রইলো, প্রফেশনও রইলো, চাকরি রইলো, ব্যবসাও রইলো, প্রফেশনও রইলো, ব্যবসাও রইলো। এ ধরনের মানুষ আমাদের কাছে আসেন। এটা প্রধান, সবচেয়ে বেশি, কারণ মানিটারি দিক থেকে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ আমাদের উপকৃত হন। কীভাবে হন আমি পরে বলছি সময় থাকলে। দ্বিতীয় যেটা আসেন সেটা হচ্ছে এখন মানুষ খুব একাকী, সেটা WHO রিপোর্ট দেখলেই পাওয়া যাবে। কিন্তু সেই যে একাকী সেটা সে সব জায়গায় বলতেও পারে না, সব জায়গায় এক্সপ্রেসও করতে পারে না, কারণ সামাজিক একটা স্ট্যাটাস রয়েছে। ফলে আমি দেখেছি যে মানুষেরা এই একাকিত্ব বা ডিপ্রেশন থেকে একটা কষ্ট পাচ্ছেন। এটা দ্বিতীয়। তৃতীয় হচ্ছে এমন কিছু পরিস্থিতি থাকে যে পরিস্থিতিগুলোর উপর সাধারণ মানুষের কোনো হাত নেই, অপোনেন্ট কোনো শক্তিশালী প্রতিপক্ষ বা শক্তিশালী নয়, অবুদ্ধিমান প্রতিপক্ষ। বুদ্ধিমান প্রতিপক্ষকে বোঝালে তারা বুঝবে, অবুদ্ধিমান প্রতিপক্ষের সঙ্গে কিছু বোঝালে কিছু বুঝবে না, উল্টোপাল্টা করবে, সেখান থেকে বিপদ আরও বেশি। তো সেখান থেকে ঝঞ্ঝাট আসছে, শত্রুতা আসছে, চাপ আসছে, তাকে কিছুটা আমি ট্যাকেল কীভাবে করব, কিছুটা, পুরো তো ট্যাকেল করা সম্ভব নয়। এবং শেষ ভাগ যেটা হচ্ছে বিবাহ জীবনের শান্তি। ভদ্রলোক যখনই এলেন আমাদের হরস্কোপে বেসিক্যালি কি চলছে যদি আমরা 2-3 মিনিট ভালো করে অবজার্ভ করি, 2-3 মিনিট লাগে, ইনস্ট্যান্টলি পাওয়া যায় না। 2-3 মিনিট যদি অবজার্ভ করি, প্রথমে আমি দেখি যে থিওরিটা আমি আগেও শিখিয়েছিলাম সবাইকে, যে আমার এই সালটা কেমন যাবে, 24 সালটা আমার কেমন যাবে। তার জন্য কি বলেছিলাম, আমরা জন্মের ডেট, জন্মের মান্থ, তার সাথে সালটাকে যোগ করা। জন্মের ডেট 10 তারিখে জন্ম, 10ই অক্টোবর কারুর জন্ম, সে কোনো একটা সালে জন্মেছে, সেটা ফ্যাক্টর না, কোন সালে জন্মেছে সেটা ফ্যাক্টর না। 2024টা কেমন যাবে জানার জন্য 10 তারিখে জন্মেছে এবং অক্টোবর মাসে জন্মেছে, 10-10-2024, মানে 10-এর জন্য 1, 10-এর জন্য এগেন 1, 2024 জন্য 8, মানে 1 + 1 + 8 মানে 1 আসছে। 1 ইজ গুড নাম্বার, সানের নাম্বার। হালকা অ্যাংজাইটি থাকে, এটা প্রথমে আগে দেখে নিই যে সময় সে এলো সে কোন সালে এলো এবং সেই সাল অনুযায়ী
তার ডেট অনুযায়ী সে কী কন্ডিশনে রয়েছে। ফার্স্ট, এটা তো 1 সেকেন্ডে দেখা যায়। দ্বিতীয়, আমি অবজার্ভ করি তার রাশি এবং লগ্ন কী। প্রত্যেক রাশি লগ্নর একটা 5% to 10% একটা অ্যাভারেজ সিস্টেম চলে। 5 to 10%, মানে যখন কারুর বৃষ রাশি, সারা পৃথিবীর যত বৃষ রাশি রয়েছে একটু একটু বেনিফিটের মুখ দেখবে। যেমন যে আমি বৃষ রাশি যখন উল্লেখ করলাম, বৃষ রাশি গত 3-4 বছর ধরে খুব ট্রাভেলে ছিল। রাহু ট্রানজিট হয়েছে মীন রাশিতে, একটু একটু করে ইমপ্রুভ তারা পাচ্ছে, একটু একটু করে। তাহলে যখন রাশি আমি দেখলাম কি রাশি, সে কী জন্য এসছে তার থেকে একটা আন্দাজ পেলাম, লগ্নর থেকে একটা আন্দাজ পেলাম। এবার হরস্কোপে 12খানা ঘর থাকে, 12খানা ঘর নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেই ভদ্রলোকের আমি হরস্কোপে দেখলাম, আপনি প্রশ্ন করেছিলেন যে জেনে আমাদের কোনো উপকার আছে, উপকার হয় কিনা। উপকার মানে কি, আমি কি আমার নিজের চিন্তাধারা দিয়ে, প্ল্যানিং দিয়ে, বিচার দিয়ে, কল্পনা দিয়ে, নিজের মন দিয়ে, কনফিডেন্স দিয়ে, বাক্য দিয়ে আমি সামনের ভবিষ্যৎকে কিছুটা কি ক্যাপচার করতে পারবো? তার জন্যই অ্যাস্ট্রোলজি। আচ্ছা, সামনে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, এটা আমি ক্যাপচার করতে পারবো? তো আমি সেই জাতকের ভদ্রলোকের আমি হরস্কোপ দেখলাম 4th হাউস নেগেটিভ, 7th হাউস নেগেটিভ। 4th হাউস হচ্ছে আমাদের মন মানসিকতা, আমাদের বাড়ি, আমাদের গাড়ি ইত্যাদি, এবং মা। আর 7th হাউস হচ্ছে আমাদের ওয়াইফ বা হাজব্যান্ড। তো আমি হরস্কোপে অবজার্ভ করলাম দুটো স্থানেই নেগেটিভ প্ল্যানেট রয়েছে, সেই প্ল্যানেটের সঙ্গে কানেক্টেড যে দশা, তাদের একটা সম্পর্ক রয়েছে। আমি সঙ্গে সঙ্গে অ্যাজাম্পশন করলাম স্বামী স্ত্রীর একটা প্রবলেম নিয়ে উনি এসছেন। আমি প্রথমে জিজ্ঞেস করলাম বিবাহ জীবন নিয়ে, বলছে হ্যাঁ। আমি বললাম যে আগে কোনো লিগাল ইস্যু কিছু হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। লিগাল ইস্যু কেন বললাম, কারণ 4th 7 ড্যামেজ মানে হতে পারে বিবাহ জীবনে কিছু একটা সেপারেশন বা সেপারেশন তুল্য কিছু একটা ঘটে থাকতে পারে। আমি জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ এটা আমাদের সেকেন্ড ম্যারেজ। আচ্ছা, ফার্স্ট ম্যারেজটা ডিস্টার্ব হয়েছে, তার মানে ওই যে দশাটা তার প্রথম ম্যারেজটাকে কন্ট্রোল করেছে। প্রথম ম্যারেজ যখন টেকে না, তখন মানুষ দ্বিতীয় ম্যারেজটাকে টেকানোর জন্য আপ্রাণ চেষ্টা করে 2-3টে কারণে। সংসারটা টেকাতে হবে, একটি পুরুষ তো অন্তত, তাকে চাকরি করতে যেতে হবে, সংসারটা একজন স্ত্রী সামলায়। আর সত্যি কথা, মেয়েরা পুরুষদের থেকে অনেক বেশি করে সামলায়। এটা পুরুষদের এটা অতখানি ক্ষমতা নেই, সেটা অন ক্যামেরায় স্বীকার করতে হবে, স্বীকার করতেই হবে। একদম, মেয়েরা মারাত্মক সামলাতে পারে এবং ছেলেরা অতখানি সামলাতে পারে না। তো প্রথমটা যখন গন্ডগোল হচ্ছে, পরের বিয়েটা যেন টেকে তার একটা প্ল্যানিং কিন্তু থাকে, এবং আগের বিবাহতে কি কি ভুল করেছি তার থেকে শিক্ষা নিয়ে পরেরটাকে ঠিক করতে চায়। কিন্তু দশা খারাপ থাকলে সেম ভুলগুলো সে ইচ্ছা না করলেও করে ফেলবে। তাহলে আমাদের জেনে লাভ কি যে সামনে খারাপ আছে কি ভালো আছে? আমি বললাম ওনাকে যে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো আপনার স্ত্রীর সামনে বলবো কি? বলছে আপনি কি মনে করছেন বলুন, আমি আপনাদের জাজ করতে হবে, কারণ আপনি আমাকে অর্থ দিয়ে দেখাচ্ছেন। বলছে না, একটু আলাদা করে কথা বলি। আমি ওয়াইফকে জিজ্ঞেস করলাম আপনার মত আছে? বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। উনি চলে গেলেন, মানে ওয়াইফ চলে গেলেন, 2 মিনিটের জন্য আপনার সাথে কথা বলছি। আমি বললাম দেখুন, প্রথম বিয়েটা আপনার যেটা কেটে যাওয়ার কারণ হতে পারে অ্যাগ্রেসিভনেস আপনার জন্য, এবং আপনিও কিছু করেছেন এবং প্রাক্তন ওয়াইফও কিছু করেছে। বলছে হ্যাঁ ছিল, এটা প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি হতো। তো আপনি এখন জানতে এসছেন যে পারিবারিক একটা অশান্তি আঁচ করছেন, কিন্তু আগের বারে যতখানি আপনি এক্সপ্লোসিভ ছিলেন, আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপনি এক্সপ্লোসিভ নেই। এটা কি আসতে চলেছে? উনি ফিল করছেন একটা প্রবলেম তৈরি হতে চলেছে বলেই উনি আমার কাছে এসছেন, এটার রেজাল্ট কি এবং এটাকে কি করে ভালো করা যায়, কোনো উপায় আছে কিনা। এবার প্রশ্ন হচ্ছে, আগে থেকে কি প্রেডিক্ট করা যায়? ইয়েস, আগে থেকে প্রেডিক্ট করা যায়। দ্বিতীয়ত, তাকে কি সলভ করা যায়? অ্যাস্ট্রোলজির বিভিন্ন নিয়ম, উপায়, চিন্তাধারা, আমি আগেও বলেছিলাম জ্যোতিষশাস্ত্র অনেকগুলো স্তম্ভের সঙ্গে কানেক্টেড। পুণ্য, কীর্তি, ধ্যান, ধ্যান মানে ফোকাস, যজ্ঞ মানে স্যাক্রিফাইস, যজ্ঞ মানে অগ্নিতে কাষ্টের সঙ্গে আহুতি দেওয়া খালি নয়, আহুতি মানে তো স্যাক্রিফাইস, অ্যাকচুয়ালি এক প্রকার স্যাক্রিফাইস। এবং স্যাক্রিফাইস মানে আমাদের এই মানুষের অনেকগুলো ঋণ থাকে, পিতৃঋণ থাকে, দেবঋণ থাকে, ঋষি ঋণ থাকে, এরকম 6-7খানা ঋণ আছে। সেই ঋণগুলো যদি আমরা না পূরণ করি, আমাদের উপর অ্যাটাক আসবে, প্রকৃতি দেবে। পিতৃঋণ মানে কি, বাড়ির অন্তত যে পরিস্থিতি যেন ঠিকঠাক থাকে এবং বংশের কালচারটা ধরে রাখা হয়, এবং কোনো কারণে যে পিতামাতার যেন সম্মানহানি হয়, এটা পিতৃঋণ। দেবঋণ হচ্ছে আমরা সোসাইটিকে যেন কিছু দিই, অর্থ তো রোজগার করছি, আমরা যা কিছু অর্থ, বৈভব, আনন্দ, সুখ আমরা সব সোসাইটি থেকেই পাই, প্রত্যেকে পাই, সোসাইটি আমাদেরকে চালায় প্রত্যেকে। মানে আমি কোনো একটা জায়গা থেকে সোসাইটি থেকে পাই, আমিও সোসাইটিকে দিই, কিন্তু সোসাইটি কিন্তু আমাকে চালাচ্ছে।
যিনি দেখছেন তাকেও কিন্তু সোসাইটিই চালাচ্ছে, মানে সবাই মিলে সবাই আমরা চালাচ্ছি। এটা হচ্ছে দেবঋণ, তাদের কিছু করতে হবে, কিছু ভালো কিছু করতে হবে। আপনি অর্থনীতিই পারেন কিন্তু করতে হবে। ঋষি ঋণ হচ্ছে আমাদের জ্ঞানযুক্ত হতে হবে, পড়তে হবে, পড়াশোনা করতে হবে। যে সাবজেক্টে আছে তাকে ভালো করে জানতে হবে। আপনি যে সাবজেক্টে আছেন জানতে হবে, আমি যে সাবজেক্টে আছি জানতে হবে, যিনি ক্যামেরাম্যান তার সাবজেক্টকে জানতে হবে, যিনি একজন রাজনৈতিক নেতা তাকে তার মতো করে চিন্তা করতে হবে, পড়াশোনা করতে হবে।